তাহলে ধারা 84 যখন কোনো পুলিশ অফিসার পরোয়ানা আমলে এখতিয়ারধীন এলাকার বাইরে অন্য কোনো এলাকায় আসামি গ্রেপ্তার করতে যাবেন, সেই এলাকার ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট অনুমোদন নেবেন এবং পরোয়ানায় স্বাক্ষর করাবেন। ধারা 84 1। ধারা 84 2, ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার সেই পরোয়ানায় স্বাক্ষর করবেন এবং আসামি গ্রেপ্তারের জন্য অনুমোদন দেবেন। সেই সাথে সংশ্লিষ্ট এলাকার পুলিশ দ্বারা সাহায্য করবেন। ধারা 84 2। ধারা 84 3, পরোয়ানা কার্যকারী পুলিশ অফিসার যদি মনে করেন ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসারের অনুমোদন নিতে গেলে আসামি পালিয়ে যাবার আশঙ্কা থাকতে পারে, সেক্ষেত্রে অনুমোদন না নিয়ে তিনি গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করবেন। তাহলে ধারা 84 বলা হয়েছে ম্যাজিস্ট্রেটের অথবা থানার অফিসার ইনচার্জের অনুমোদনের কোনো প্রয়োজন নাই, অনুমোদন ব্যতীতই আসামি গ্রেপ্তার করা যাবে। যদি আশঙ্কা থাকে যে আসামি পালিয়ে যেতে পারে অথবা আসামিকে গ্রেপ্তার করা না যেতে পারে, সেক্ষেত্রে আসামিকে গ্রেপ্তার করা যাবে থানার অফিসার ইনচার্জ অথবা ম্যাজিস্ট্রেটের অনুমোদন ব্যতীত। ধারা 44, কারো বুঝতে কোনো সমস্যা? ধারা 85, 84 ধারায় পরোয়ানা আমলে যখন আসামি নিজ এলাকার বাহিরে অন্য এলাকায় গ্রেপ্তার করা হয়, সেই আসামিকে যদি 20 মাইল দূরে হয় তাহলে পরোয়ানা প্রদানকারী আদালতে হাজির করার প্রয়োজন নাই। সেখানে যে ম্যাজিস্ট্রেট থাকবেন অথবা পুলিশ অফিসার থাকবেন, সেই আসামিকে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার
এখন কথা শোনা যায়? ধারার পাশে কি বোঝা গেছে? ধারা 84 হতে ধারা 87 কোনো সমস্যা? ঠিক আছে। ধারা 84, নিজ এখতিয়ারের বাইরে পরোয়ানা কার্যকরী করার জন্য পুলিশ অফিসারের নিকট পরোয়ানা প্রদান। অর্থাৎ যে আদালত পরোয়ানা ইস্যু করেন, সে আদালতের এলাকার বাইরে যদি পরোয়ানা কার্যকরী করার প্রয়োজন হয়, তাহলে পরোয়ানা পুলিশ অফিসারের নিকট প্রেরণ করা যায়। ধারা 84-1, যখন কোনো পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা আদালতের এখতিয়ারের বাহিরে কার্যকর করবেন, তখন তিনি সংশ্লিষ্ট এলাকার ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কর্মকর্তার নিকট পরোয়ানায় স্বাক্ষর গ্রহণ পূর্বক অনুমোদন নেবেন। অর্থাৎ যখন কোনো পরোয়ানা পুলিশ অফিসারের নিকট কার্যকরী করার জন্য আদালত প্রেরণ করেন, তাহলে সেই পরোয়ানামূলে পুলিশ অফিসার সংশ্লিষ্ট এলাকার ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসারের নিকট স্বাক্ষর গ্রহণ পূর্বক পরোয়ানা কার্যকরের অনুমতি নেবেন। ধারা 84-1। ধারা 84-2, ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার বা পুলিশ কর্মকর্তা উক্ত পরোয়ানায় স্বাক্ষর করবেন এবং অনুমোদন দেবেন, সেই সাথে সংশ্লিষ্ট পুলিশ দ্বারা সাহায্য করবেন। ধারা 84-2। ধারা 84-3, যে পুলিশ অফিসার পরোয়ানামূলে সংশ্লিষ্ট নিজ এলাকার বাইরে অন্য এলাকায় পরোয়ানামূলে আসামি গ্রেপ্তার করবেন, সেক্ষেত্রে তার যদি মনে হয় আসামি পালিয়ে যেতে পারে অথবা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা আসামিকে গ্রেপ্তার করার সম্ভাবনা ক্ষীণ হতে পারে, যদি ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসারের কাছে অনুমতির জন্য যাওয়া হয়, সেক্ষেত্রে পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুমোদন ব্যতীত উক্ত আসামিকে পরোয়ানামূলে গ্রেপ্তার করতে পারেন। ধারা 84-3। তাহলে ধারা 84-1, পরোয়ানামূলে সংশ্লিষ্ট এলাকার ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর পূর্বক অনুমোদন নেবেন। 84-2, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা ম্যাজিস্ট্রেট স্বাক্ষর পূর্বক পুলিশ অফিসারকে অনুমোদন দিবেন এবং সেই সাথে সংশ্লিষ্ট এলাকার পুলিশ দ্বারা সাহায্য করবেন। ধারা 84-2। ধারা 84-3, পরোয়ানা কার্যকরী করার ক্ষেত্রে পুলিশ অফিসার যদি মনে করেন ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসারের অনুমোদন নিতে গেলে আসামি পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা আসামিকে গ্রেপ্তার করার সম্ভাবনা ক্ষীণ হয়, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুমোদন ব্যতীতই তিনি গ্রেপ্তার কার্যকর করবেন। ধারা 84-3, এই যে গ্রেপ্তার কার্যক্রম করা হয়, এই গ্রেপ্তার কার্যক্রম যদি 20 মাইল হয় ধারা 85-তে, তাহলে তিনি সেই আসামিকে সংশ্লিষ্ট এলাকার ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট হাজির করবেন, তাহলে পরোয়ানা কার্যকর হয়েছে বলে গণ্য হবে। ধারা 85। তাহলে ধারা 84-তে গ্রেপ্তার করবেন, ও ধারা 85-তে যদি দূরত্ব 20 মাইলের বেশি হয়, তাহলে সংশ্লিষ্ট এলাকার ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট অভিযান হাজির করলেই পরোয়ানা কার্যকরী হয়েছে বলে গণ্য হবে। ধারা 85। ধারা 86, আসামিকে যখন ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করবে, তখন ম্যাজিস্ট্রেট কি ব্যবস্থা গ্রহণ করবেন। ধারা 86, আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করার পর তিনি পরোয়ানা প্রদানকারী আদালতে
আসামিকে প্রেরণ করবেন। কিন্তু শর্ত থাকে, অপরাধ যদি জামিনযোগ্য হয় এবং আসামি যদি জামিনদার সহ জামানত প্রদান করে, মুচলেকা প্রদান করে, তাহলে সেই মুচলেকা গ্রহণপূর্বক ম্যাজিস্ট্রেট আসামিকে ছেড়ে দিতে পারেন এবং মুচলেকাটি সংশ্লিষ্ট পরোয়ানা প্রদানকারী আদালতে ফেরত পাঠাবেন। ধারা ৮৬। ধারা ৮৫ যখন আসামিকে কোনো ম্যাজিস্ট্রেটের নিকট রেখে আসা হয়েছে, তখন রেখে আসার পর ম্যাজিস্ট্রেট যে দায়িত্ব পালন করবেন, তিনি আসামিকে পরোয়ানা প্রদানকারী আদালতে ফেরত পাঠাবেন, অথবা আসামি যদি জামিন অথবা মুচলেকা দিতে চায় বা জামানত প্রদান করতে চায় জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত, তাহলে ম্যাজিস্ট্রেট সেই মুচলেকা গ্রহণ করবেন। কিন্তু আসামিকে ছেড়ে দেওয়ার পর সেই মুচলেকাটি পরোয়ানা প্রদানকারী আদালতে ফেরত পাঠাবেন। ধারা ৮৬। ধারা ৮৭-১। হুলিয়া বলতে কি বোঝায় বা হুলিয়া কি? হুলিয়া বলতে বোঝায় আদালত কোনো পলাতক আসামিকে নির্দিষ্ট দিন তারিখ ও সময়ে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়ে কমপক্ষে ৩০ দিনের সময় নিয়ে যে লিখিত ঘোষণা প্রকাশ করেন তাকে হুলিয়া বা ঘোষণাপত্র বলে। তাহলে হুলিয়া বা ঘোষণাপত্র বলতে কি বোঝায়? আদালত কোনো পলাতক আসামি, আসামি অবশ্যই পলাতক হইতে হবে, এমন আসামিকে নির্দিষ্ট দিন তারিখ ও সময়ে আদালতে হাজির করার জন্য নির্দেশ দিয়ে কমপক্ষে ৩০ দিনের সময় নিয়ে যে লিখিত আদেশ দেন বা যে লিখিত ঘোষণা প্রদান করেন তাকেই হুলিয়া বা ঘোষণাপত্র বলে। ৮৭-১। ৮৭-২ বলা হয়েছে যে ঘোষণা ইস্যু করা হয় বা হুলিয়া জারি করা হয়, সে জারি করার পদ্ধতি কি? জারি করার পদ্ধতি ৮৭-২ ক, উক্ত ব্যক্তি যেখানে বাস করে সেখানে প্রকাশ্য স্থানে প্রকাশ্যভাবে পাঠ করতে হবে। খ, উক্ত ব্যক্তি যেখানে বাস করে সেখানে প্রকাশ্য স্থানে লটকে দিতে হবে। গ, আদালত ভবনের প্রকাশ্য কোন স্থানে লটকে দিতে হবে। তাহলে হুলিয়া জারির পদ্ধতি বলতে বোঝায় উক্ত ব্যক্তি যেখানে বাস করে সেখানে প্রকাশ্য স্থানে প্রকাশ্যভাবে পাঠ করতে হবে। প্রকাশ্যভাবে পাঠ করার পর উক্ত ব্যক্তি যেখানে বাস করে সেখানে প্রকাশ্য কোন স্থানে লটকিয়ে দিতে হবে। হুলিয়া জারির যে কপি থাকবে তার একটা কপি প্রকাশ্য কোন স্থানে লটকিয়ে দিতে হবে, আর আদালত ভবনের প্রকাশ্য কোন স্থানে আর একটা কপি লটকিয়ে দিতে হবে, তাহলেই হুলিয়া জারি হয়েছে বলে গণ্য হবে। আর ৮৭-৩ হুলিয়া জারির প্রমাণ। হুলিয়া যে ইস্যু করা হয়েছে এবং হুলিয়া যে জারি করা হয়েছে এ নিয়ে যদি কখনো কোনো প্রশ্ন ওঠে, তাহলে ৮৭-৩ হুলিয়া জারির প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়। হুলিয়া জারির প্রমাণ বলতে বোঝায় যে আদালত হুলিয়া ইস্যু করেন সেই আদালত যদি লিখিত বিবৃতি প্রদান করেন যে নির্দিষ্ট দিন তারিখ ও সময়ে হুলিয়া ইস্যু করা হয়েছে, যথাযথভাবে প্রকাশ করা হয়েছে, তাহলে আদালতের এই লিখিত বিবৃতি হুলিয়া জারির প্রমাণ হিসেবে গণ্য হয়। ৮৭-৩। তাহলে ৮৭-২ হুলিয়া জারির পদ্ধতি আর ৮৭-৩ হুলিয়া জারির প্রমাণ। বোঝা গেল না কোনো সমস্যা? রিমা, কথা শোনা যায়? রিমা, কথা শোনা যায় না বোঝার সমস্যা?
আমি আবার বলছি, ধারা 84। ধারা 84, নিজ এলাকার বাহিরে অন্য এলাকায় পুলিশ অফিসার দ্বারা পরোয়ানা কার্যকরীকরণ। ধারা 84-1, যখন কোনো পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা আদালতের এখতিয়ারের বাহিরে কার্যকর করেন, তখন তিনি সংশ্লিষ্ট এলাকার ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পরোয়ানায় স্বাক্ষরপূর্বক অনুমোদন নেবেন। তাহলে ধারা 84-1, যে পুলিশ অফিসার নিজ এলাকার বাইরে অন্য এলাকায় পরোয়ানা কার্যকরী করবেন, তিনি সংশ্লিষ্ট এলাকার ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পরোয়ানায় স্বাক্ষর গ্রহণ পূর্বক অনুমোদন নেবেন। ধারা 84-1 অনুমোদন। ধারা 84-2, ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরোয়ানায় স্বাক্ষর করবেন এবং আসামি গ্রেপ্তারের অনুমোদন দেবেন। সেই সাথে সংশ্লিষ্ট এলাকার পুলিশ দ্বারা সাহায্য করবেন যদি সাহায্যের প্রয়োজন হয়। ধারা 84-2, ধারা 84-1, পুলিশ অফিসার অনুমোদনের জন্য পরোয়ানা নিয়ে ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট রিপোর্ট করবেন। 84-2, ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বাক্ষরপূর্বক অনুমোদন দেবেন। 84-3, পরোয়ানা কার্যকরী পুলিশ অফিসার যদি মনে করেন ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসারের অনুমোদন নিতে গেলে আসামি পালিয়ে যাবার আশঙ্কা থাকতে পারে, তাহলে অনুমোদন না নিয়ে গ্রেপ্তার কার্যকর করতে পারবেন। অর্থাৎ যে পুলিশ অফিসার আসামি গ্রেপ্তার করবেন, তিনি যদি মনে করেন আমি যতটা সময় ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নষ্ট করব, মানে রিপোর্ট করতে গেলে তাদের কাছে যাইতে গেলে যে সময়টুকু যাবে, সেই সময়ের ভিতরে আসামি পালিয়ে যাওয়ার বা হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকতে পারে, তাহলে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা ম্যাজিস্ট্রেটের নিকট রিপোর্ট না করেই ওই আসামিকে গ্রেপ্তার করতে পারবেন। ধারা 84-3। তাহলে ধারা 84-1, পরোয়ানা সঙ্গে নিয়ে পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট রিপোর্ট করবেন। 84-2, ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার পরোয়ানায় স্বাক্ষর করবেন এবং অনুমোদন দেবেন, সেই সাথে সংশ্লিষ্ট এলাকার পুলিশ অফিসার দ্বারা সাহায্য করবেন। 84-3, পরোয়ানা কার্যকরী পুলিশ অফিসার যদি মনে করেন ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসারের অনুমোদন নিতে গেলে আসামি পালিয়ে যাবার বা হারিয়ে যাবার আশঙ্কা থাকতে পারে, সেক্ষেত্রে তিনি রিপোর্ট না করেই বা অনুমোদন না নিয়েই আসামিকে গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করবেন। ধারা 84-3। ধারা 85, 20 মাইল দূরে গ্রেপ্তার করার পর পদ্ধতি। অর্থাৎ কোনো আসামিকে যখন 20 মাইল দূরে গ্রেপ্তার করা হয়, তখন কি পদ্ধতি অবলম্বন করা যায়। 85, কোনো আসামিকে গ্রেপ্তার করার পর পরোয়ানা প্রদানকারী আদালত, অর্থাৎ যে আদালত পরোয়ানা প্রদান করে সেই আদালত যদি 20 মাইল দূরে হয় এবং আসামির যদি জামিনের ব্যবস্থা না থাকে, তাহলে ওই এলাকার ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসারের নিকট হাজির করলে পরোয়ানা কার্যকরী হয়েছে বলে গণ্য হবে। অর্থাৎ কোনো আসামিকে যদি গ্রেপ্তার করার পর মনে হয় যে পরোয়ানা প্রদানকারী আদালত গ্রেপ্তার করার স্থান থেকে 20 মাইল দূরে এবং সেই আসামির যদি জামিনের ব্যবস্থা না থাকে, তাহলে পুলিশ অফিসার সেই আসামিকে সংশ্লিষ্ট এলাকার ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসারের নিকট নিয়ে গেলেই বা হাজির করলেই পরোয়ানা কার্যকরী হয়েছে বলে গণ্য হবে। তাহলে ধারা 84-তে নিজ এলাকার বাইরে অন্য এলাকায় আসামিকে গ্রেপ্তার, আর ধারা 85, এই গ্রেপ্তার কার্যক্রম যদি 20 মাইল দূরে হয়, তাহলে সংশ্লিষ্ট এলাকার ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসারের নিকট হাজির করলে গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে গণ্য হবে। ধারা 85। ধারা 86, আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করার পর ম্যাজিস্ট্রেট যে পদ্ধতি অনুসরণ করবেন, অর্থাৎ ধারা 85-তে যে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসারের নিকট রাখা হয়েছে, সেই অফিসার ধারা 86-তে কি ব্যবস্থা গ্রহণ করবে। আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করার পর তিনি পরোয়ানা প্রদানকারী আদালতে ফেরত প্রদান করবেন।
অর্থাৎ যে আসামিকে গ্রেপ্তার করে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করা হয়েছে, ম্যাজিস্ট্রেট সেই আসামিকে পরোয়ানা প্রদানকারী আদালতে প্রেরণ করবে। কিন্তু শর্ত থাকে যে আসামির অপরাধ, আসামি যে অপরাধের জন্য গ্রেপ্তার হয়েছে সেই অপরাধটা যদি জামিনযোগ্য হয় এবং আসামি যদি জামানত প্রদান করে মুচলেকা দিতে রাজি থাকে, তাহলে সেই মুচলেকা আদালত বা ম্যাজিস্ট্রেট গ্রহণ করে আসামিকে জামিন দিতে পারবে। এখানে আসামিকে মুচলেকা গ্রহণের পর যদি জামিন দেওয়া হয় বা ছেড়ে দেওয়া হয়, তাহলে সেই মুচলেকাটি অবশ্যই অবশ্যই পরোয়ানা ইস্যুকারী আদালতে প্রেরণ করতে হবে। ধারা 86। ধারা 87-তে হুলিয়া, হুলিয়া বলতে কি বোঝায়, হুলিয়া জারির পদ্ধতি কি? ধারা 87-এর এক, পলাতক আসামিকে নির্দিষ্ট দিন তারিখ ও সময়ে হাজির হওয়ার জন্য আদালত কমপক্ষে 30 দিনের সময় নিয়ে যে লিখিত আদেশ ইস্যু করেন বা ঘোষণা প্রকাশ করেন তাকেই হুলিয়া বলে। 2, হুলিয়া জারির পদ্ধতি। যার নামে হুলিয়া ইস্যু করা হয় তিনি যেখানে বসবাস করেন বা তার বসবাসের সর্বশেষ ঠিকানায় প্রকাশ্য স্থানে প্রকাশ্যভাবে পাঠ করতে হবে। তিনি যেখানে বসবাস করেন সেখানে 1 কপি লটকিয়ে দিতে হবে। আদালত ভবনের প্রকাশ্য কোনো স্থানে 1 কপি লটকিয়ে দিতে হবে। তাহলে হুলিয়া জারি হয়েছে বলে গণ্য হবে। হুলিয়া জারির পদ্ধতি 3টি। 1, আসামি যেখানে বসবাস করেন সেখানে প্রকাশ্য কোনো স্থানে 1টা কপি প্রকাশ্যভাবে পাঠ করতে হবে, 1টা কপি সেখানে প্রকাশ্য কোনো স্থানে লটকিয়ে দিতে হবে, আর 1টা কপি আদালত ভবনের কোনো স্থানে লটকিয়ে দিতে হবে। 87-2। 87-3, হুলিয়া জারি প্রমাণ। কখনো যদি প্রশ্ন ওঠে যে হুলিয়া জারি হয় নাই বা হুলিয়া জারি করা হয় নাই, সেক্ষেত্রে 87-3 দ্বারাই হুলিয়া জারি প্রমাণ করা যায়। যে আদালত হুলিয়া ইস্যু করে সে আদালত যদি লিখিতভাবে বিবৃতি প্রদান করেন যে নির্দিষ্ট দিন তারিখ ও সময়ে যথাযথভাবে হুলিয়া প্রকাশ করা হয়েছে, তাহলে আদালতের এই লিখিত বিবৃতি হুলিয়া জারির প্রমাণ হিসেবে গণ্য করা যাবে। ধারা 87-3, ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 5 নং আইন। ধারা 1, ফৌজদারি কার্যবিধি আইনের পরিচিতি ও কার্যকারিতার সীমা। ধারা 4-1 ক, অ্যাডভোকেট। 4-1 ক, অ্যাটর্নি জেনারেল। ধারা 4-1 খ, জামিনযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ। ধারা 4-1 গ, অভিযোগ বা চার্জ। ধারা 4-1 চ, আমলযোগ্য অপরাধ, আমলযোগ্য মামলা, আমলযোগ্য কেস। ধারা 4-1 জ, নালিশ। ধারা 4-1 ট, ইনকোয়ারি অথবা অনুসন্ধান। ধারা 4-1 ঠ, তদন্ত। ধারা 4-1 ঢ, আমলের অযোগ্য অপরাধ, মামলা, কেস। ধারা 4-1 অপরাধ। ধারা 4-1 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ধারা 4-1 থানা। ধারা 5, দণ্ডবিধির অপরাধের বিচার। ধারা 6, ফৌজদারি আদালতের প্রকারভেদ। ধারা 5, দণ্ডবিধির অপরাধের বিচার। ধারা 5-1, দণ্ডবিধিতে বর্ণিত সকল অপরাধের অনুসন্ধান, তদন্ত ও বিচার ফৌজদারি কার্যবিধি অনুযায়ী হবে। ধারা 5-2, অন্য আইনে বর্ণিত অপরাধের অনুসন্ধান, তদন্ত ও বিচার ব্যবস্থা ফৌজদারি কার্যবিধিতে হবে, কিন্তু অন্য আইনে যদি তদন্ত, অনুসন্ধান ও বিচার ব্যবস্থা থাকে তাহলে সেই আইন প্রযোজ্য হবে, অর্থাৎ প্রাধান্য পাবে। ধারা 6, ফৌজদারি আদালতের প্রকারভেদ। ধারা 9, দায়রা আদালত। ধারা 10, নির্বাহী ম্যাজিস্ট্রেট। ধারা
11, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ধারা 12, স্পেশাল ম্যাজিস্ট্রেট অথবা বিশেষ ম্যাজিস্ট্রেট। ধারা 22, মফস্বল এলাকার জন্য জাস্টিস অব দি পিস। সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশের নাগরিক এরূপ যে কোনো ব্যক্তিকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত কোনো স্থানীয় এলাকার জন্য জাস্টিস অব দি পিস নিয়োগ করতে পারেন। ধারা 22। ধারা 25, পদাধিকার বলে জাস্টিস অব দি পিস সুপ্রিম কোর্টের বিচারপতিগণ পদাধিকার বলে সমগ্র বাংলাদেশের জন্য জাস্টিস অব দি পিস। দায়রা জজ ও যুগ্ম বিচারিক ম্যাজিস্ট্রেটগণ পদাধিকার বলে নিজ নিজ এলাকার জন্য জাস্টিস অব দি পিস। ধারা 28, দণ্ডবিধির অধীন অপরাধের বিচার কোন কোন আদালতে হতে পারে? হাইকোর্ট, দায়রা আদালত, ক্ষমতাপ্রাপ্ত যে কোনো আদালত। ধারা 29-এর ক, কিশোর অপরাধের বিচার ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী কিশোর অপরাধের বিচার কোন কোন ম্যাজিস্ট্রেট করতে পারেন? মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য যে কোনো ম্যাজিস্ট্রেট। ধারা 31, হাইকোর্ট বিভাগ ও দায়রা বিভাগ কোন দণ্ড দিতে পারেন? হাইকোর্ট বিভাগ যে কোনো দণ্ড, দায়রা আদালত যে কোনো দণ্ড দিতে পারেন, কিন্তু মৃত্যুদণ্ডের ক্ষেত্রে অবশ্যই হাইকোর্টের অনুমোদন লাগবে। যুগ্ম দায়রা জজ 10 বছরের নিম্নে যে কোনো দণ্ড দিতে পারেন। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছরের অধিক কোনো দণ্ড যুগ্ম দায়রা জজ প্রদান করতে পারেন না। ধারা 35, একই মামলায় বিভিন্ন অপরাধে দণ্ডিত হলে তার শাস্তি। ধারা 35-এর ক, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে থাকলে কারাদণ্ডের মেয়াদ বাদ দিতে হবে। ধারা 42, ম্যাজিস্ট্রেট ও পুলিশ অফিসার যুক্তিসঙ্গত সাহায্য দাবি করলে জনগণ সাহায্য করতে বাধ্য, কিন্তু ম্যাজিস্ট্রেট ও পুলিশ অফিসার যুক্তিসঙ্গত সাহায্য দাবি করলেও কোন ক্ষেত্রে জনগণ সাহায্য করতে বাধ্য নয়? এক, আসামির ঠিকানা সংগ্রহ করে দিতে অথবা সাক্ষী সংগ্রহ করে দিতে। ধারা 43, পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেট ব্যতীত যদি অন্য কোনো ব্যক্তি সাহায্য দাবি করে সেক্ষেত্রে জনগণ সাহায্য করতে বাধ্য। অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে অবশ্যই পরোয়ানা কার্যকরী করার ক্ষেত্রে বা পরোয়ানা তামিল করার ক্ষেত্রে যদি সাহায্য চায় সেই ক্ষেত্রে জনগণ সাহায্য করতে বাধ্য, নতুবা অন্য কোনো কারণে সাহায্য করতে বাধ্য নয়। ধারা 44, জনসাধারণ কিছু অপরাধ সম্পর্কে পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেটকে খবর দেবেন। ধারা 45, গ্রামের কিছু কিছু ব্যক্তি কিছু কিছু অপরাধ সম্পর্কে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিবেন। ধারা 46, গ্রেপ্তার ও গ্রেপ্তারের পদ্ধতি। ধারা 47, আবদ্ধ স্থানের মালিকের অনুমতি নিয়ে প্রবেশ করে গ্রেপ্তার। ধারা 48, প্রবেশের অনুমতি না দিলে দরজা জানালা ভেঙে প্রবেশ করে গ্রেপ্তার। ধারা 49, আসামি গ্রেপ্তারের পর যদি কোনো কক্ষে বা আবদ্ধ স্থানে যদি আটকা পড়েন তাহলে দরজা জানালা ভেঙে বাহির হওয়া যাবে। ধারা 49, ধারা 50, আসামিকে গ্রেপ্তারের ক্ষেত্রে যতটুকু বল প্রয়োগ করা প্রয়োজন ততটুকুই করতে হবে, তার বেশি বল প্রয়োগ করা যাবে না। ধারা 51, আটক ব্যক্তির দেহ তল্লাশি, পুরুষের দেহ তল্লাশি। ধারা 52, মহিলার দেহ তল্লাশি। ধারা 53, দেহ তল্লাশি করার পর যদি কোনো আগ্নেয়াস্ত্র বা আপত্তিকর অস্ত্রশস্ত্র পাওয়া যায় তাহলে তা আটক বা হেফাজতে নিতে হবে। ধারা 54, বিনা পরোয়ানায় গ্রেপ্তার। পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন? ধারা 54। ধারা 55, থানার অফিসার যে সকল ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। থানার অফিসার ইনচার্জ 3 ধরনের ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন ধারা 55-তে।
যে আমলযোগ্য অপরাধ করার জন্য আত্মগোপন করে বা সাবধানতা অবলম্বন করে, যার প্রকাশ্য জীবিকা নাই, যে অভ্যাসগত অপরাধী। ধারা 56, পুলিশ অফিসার অধস্তন কর্মচারীকে বিনা পাওনায় গ্রেপ্তারের দায়িত্ব দিতে পারেন, অর্থাৎ থানার অফিসার ইনচার্জ অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা অন্য কোনো কর্মকর্তা দ্বারা গ্রেপ্তার করাইতে পারেন। ধারা 57, নাম ঠিকানা জানাতে অস্বীকৃত ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। ধারা 57 যদি কোনো ব্যক্তি পুলিশ অফিসারের সামনে আমলের অযোগ্য অপরাধ করে, তাহলে পুলিশ অফিসার তাকে নাম ঠিকানা জিজ্ঞাসা করলে সে যদি জিজ্ঞাসা মোতাবেক উত্তর না দেয় বা ভুল তথ্য দেয়, তাহলে তার নাম ঠিকানা জানার জন্য গ্রেপ্তার করা যাইতে পারে। 57(2), গ্রেপ্তার করার পর যদি তার নাম ঠিকানা পাওয়া যায় তাহলে তাকে ছেড়ে দেওয়া যাবে। এরূপ অপরাধী যদি বাংলাদেশের বাসিন্দা না হয়ে বিদেশি নাগরিক হয়, তাহলে বাংলাদেশের এক বা একাধিক ব্যক্তি তার মুচলেকার জামিনদার হতে হবে। ধারা 57(3), আসামির যদি প্রকৃত নাম ঠিকানা পাওয়া যায় তাহলে আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। ধারা 58, অপরাধীকে অনুসরণ, অর্থাৎ কোনো অপরাধীকে গ্রেপ্তারের জন্য সারা বাংলাদেশ অনুসরণ করা যাবে। ধারা 59, জনসাধারণ কর্তৃক গ্রেপ্তার ও কার্যপদ্ধতি। 59(1), জনসাধারণ কোন আমলযোগ্য অপরাধীকে বা জামিনের অযোগ্য অপরাধীকে গ্রেপ্তার করতে পারবেন এবং পুলিশের নিকট হস্তান্তর করবেন। 59(2), পুলিশ অফিসার উক্ত আসামিকে বা অপরাধীকে পুনরায় 54 ধারার অপরাধী হলে গ্রেপ্তার করবেন। 59(3), সে আমলের অযোগ্য অপরাধ করেছে বলে মনে হলে এবং নাম ঠিকানা জিজ্ঞাসা করলে যদি জানা যায় বা ভুল তথ্য দেয়, তাহলে ফৌজদারি কার্যবিধির 57 ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে হবে। অর্থাৎ জনগণ কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ঠিকানা যদি জিজ্ঞাসা করা হয় এবং সে যদি জানাতে অস্বীকার করে বা ভুল তথ্য দেয়, তাহলে 57 ধারায় ব্যবস্থা গ্রহণ করা যাবে। কিন্তু অপরাধ করেছে যদি বিশ্বাস করার কারণ থাকে, তাহলে তৎক্ষণাৎ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত আসামিকে ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট হাজির করতে হবে। ধারা 81, আসামিকে 24 ঘন্টার মধ্যে অথবা অনতিবিলম্বে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে। ধারা 62, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহানগর এলাকায় মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট এবং জেলা শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট রিপোর্ট প্রদান করবেন তার স্ব থানা এলাকায় বিনা পরোয়ানায় কতজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং কতজন আসামিকে জামিনে মুক্তি প্রদান করা হয়েছে। ধারা 63, জামিন মুচলেকা বা আদালতের বিশেষ আদেশ না থাকলে আসামিকে ছেড়ে দেওয়া যাবে না। ধারা 63। ধারা 64, ম্যাজিস্ট্রেট কর্তৃক আসামি গ্রেপ্তার। ধারা 65, ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রেপ্তারের আদেশ প্রদান, অর্থাৎ ম্যাজিস্ট্রেট যে আসামিকে গ্রেপ্তার করতে পারেন তিনি সেই আসামিকে গ্রেপ্তারের জন্য জনগণকে আদেশ প্রদান করতে পারেন। ধারা 66, আইনসঙ্গত হেফাজত হতে পলায়নকৃত আসামিকে পুনরায় গ্রেপ্তারের পদ্ধতি। ধারা 67, আইনসঙ্গত হেফাজত হতে পলায়নকৃত আসামিকে পুনরায় গ্রেপ্তারের পদ্ধতি 47, 48, 49 ধারা মোতাবেক কার্যক্রম গ্রহণ করতে হবে। ধারা 68, ধারা 69, সমন জারির পদ্ধতি। একজন ব্যক্তি হলে একজনের নিকট এক কপি দিয়ে দিতে হবে, একাধিক ব্যক্তি হলে একটি কপি প্রদান করে অপর কপিতে অপর পৃষ্ঠায় প্রত্যেকের স্বাক্ষর নিতে হবে। 3, কোনো মালিক বা সমিতিবদ্ধ প্রতিষ্ঠান হলে সেই সমিতিবদ্ধ প্রতিষ্ঠানের সভাপতি, সেক্রেটারি এবং প্রতিষ্ঠান হলে তার মালিক, কর্মচারী বা কোম্পানি বরাবর বা কোম্পানির অফিসার বরাবর এক কপি প্রেরণ করে জারি করা যাবে। ধারা 70, সাবালক পুরুষের নিকট সমন জারি, অর্থাৎ যার উপর সমন জারি করা হবে তাকে যদি পাওয়া না যায় তাহলে বাড়ির সাবালক পুরুষের নিকট সমনের এক কপি প্রদান করে অপর কপিতে স্বাক্ষর নিয়ে সমন জারি করা যাবে।
ধারা 72, ধারা 71, লটকিয়ে সমনজারি। অর্থাৎ ধারা 70 মোতাবেক যদি সমনজারি করা না যায় তাহলে সেই বাড়ির প্রকাশ্য স্থানে, প্রকাশ্য কোনো স্থানে অথবা দরজা জানালায়, প্রকাশ্য কোনো স্থানে এক কপি লটকিয়ে সমনজারি করা যাবে। ধারা 72, সরকারি কর্মচারীর উপর সমনজারি। ধারা 72-1, অফিস প্রধান বরাবর 2 কপি প্রেরণ করতে হবে। অফিস প্রধান ধারা 69 মোতাবেক সমন জারি করবেন এবং অপর কপিতে স্বাক্ষর নেবেন। ধারা 72-2, এরূপ স্বাক্ষর সমন জারির প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে। অর্থাৎ সরকারি কর্মচারীর উপর সমন জারির প্রমাণ। ধারা 72-2। ধারা 73, স্থানীয় সীমার বাইরে সমন জারি। অর্থাৎ যার উপর সমন জারি করা হবে তিনি যদি এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেটের এলাকায় না হয়ে অন্য এলাকায় বসবাস করেন তাহলে সেই এলাকার ম্যাজিস্ট্রেট বরাবর 2 কপি প্রেরণ করলে সমন জারি হয়েছে বলে গণ্য হবে। ধারা 74, সমন জারির প্রমাণ। সমন জারি করা নিয়ে যদি কোনো সময় প্রশ্ন ওঠে তাহলে সমন জারিকারক কপি ছাড়া প্রাপ্তি স্বীকার কপি দ্বারা অথবা এফিডেভিট কপি দ্বারা সমন জারি করা হয়েছে বলে মর্মে গণ্য হবে। ধারা 75, গ্রেপ্তারি পরোয়ানা। গ্রেপ্তারি পরোয়ানা বলতে কি বোঝায়? ফৌজদারি কার্যবিধি আইনের 68 ধারা মোতাবেক কোনো আসামিকে আদালতে হাজির করা সম্ভব না হলে আদালত কর্তৃক, আদালতের প্রিজাইডিং অফিসার কর্তৃক অথবা ম্যাজিস্ট্রেট বেঞ্চের সদস্য কর্তৃক স্বাক্ষরিত ও সিলমোহরযুক্ত যে আদেশনামা ইস্যু করা হয় তাকে গ্রেপ্তারি পরোয়ানা বলে। গ্রেপ্তারি পরোয়ানা প্রদানকারী আদালত পরোয়ানা বাতিল না করা পর্যন্ত অথবা গ্রেপ্তার কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বলবৎ থাকে। ধারা 76, জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। ধারা 76-1, আদালত জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারেন। আদালত জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করলে পুলিশ অফিসার তাকে মুক্তি দেবেন এবং মুচলেকা গ্রহণ করবেন। ধারা 76-2, জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানায় 3টি বিষয় উল্লেখ থাকে। 1, জামিনদারের সংখ্যা। 2, যে পরিমাণ অর্থের জন্য জামিনদারগণ এবং আসামিকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা প্রদান করা হয়েছে সে যথাক্রমে দায়ী থাকবেন। অর্থাৎ জামিনদারগণ এবং আসামি উভয়ই অর্থের জন্য দায়ী থাকবেন যে পরিমাণ অর্থ নির্ধারণ করা হয়েছে। জামিন গ্রহণ করা হলে পুলিশ অফিসার মুচলেকাটি পরোয়ানা প্রদানকারী আদালতে প্রেরণ করবেন। ধারা 76-3, ধারা 77, ওয়ারেন্ট যার নিকট প্রেরণ করতে হবে। অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা এক বা একাধিক পুলিশ অফিসার অথবা এক বা একাধিক ব্যক্তির উপর নির্দেশিত করা যায় এবং তারা একজন গ্রেপ্তারি কার্যক্রম সম্পন্ন করতে পারেন অথবা একাধিক জন একসঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করতে পারেন। ধারা 77। ধারা 78, জমির মালিক প্রভৃতি ব্যক্তির উপর গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করা যেতে পারে। ধারা 78-1, জমির মালিক, কৃষক বা ম্যানেজারের উপর ম্যাজিস্ট্রেট গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করার নির্দেশ দিতে পারেন। 2, জমির মালিক, কৃষক বা ম্যানেজার স্বাক্ষরপূর্বক প্রাপ্তি স্বীকার করবেন এবং আসামি তার এখতিয়ারাধীন জমি বা ফার্মে যদি প্রবেশ করে তাহলে গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করবেন। 78-3, আসামিকে গ্রেপ্তার করার পর পরোয়ানা সহ পুলিশ অফিসারের নিকট আসামিকে সমর্পণ করবেন। এক্ষেত্রে জামিনের ব্যবস্থা না থাকলে পুলিশ অফিসার আসামিকে এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করবেন। ধারা 78-3, ধারা 79, পুলিশ অফিসারের নিকট প্রেরিত পরোয়ানা। অর্থাৎ যখন কোনো গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ অফিসারের নিকট প্রেরণ করা হয় সেই গ্রেপ্তারি পরোয়ানা অন্য কোনো পুলিশ দ্বারা গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করা যায়। ধারা 79, ধারা 80, পরোয়ানার সারমর্ম জানানো। অর্থাৎ যে আসামিকে গ্রেপ্তার করা হবে পরোয়ানা বলে সেই পরোয়ানার বিষয় বা সারমর্ম আসামিকে জানাইতে হবে অথবা আসামিকে গ্রেপ্তারি পরোয়ানা দেখাতে হবে। ধারা 80। ধারা 81, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অনতিবিলম্বে আদালতে হাজির করতে হবে। ধারা 82, ওয়ারেন্ট কার্যকরী করার সীমানা। অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশের যে কোনো স্থানে কার্যকরী করা যাবে। ধারা 83,
এখতিয়ারের বাইরে পরোয়ানা কার্যকরী করার জন্য ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ। ধারা 83-1, যখন কোনো পরোয়ানা স্থানীয় সীমারেখার বাইরে কার্যকরী করার প্রয়োজন হয়, তখন আদালত সংশ্লিষ্ট এলাকার ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার অথবা পুলিশ কমিশনারের নিকট ডাকযোগে অথবা অন্য কোনো উপায়ে পরোয়ানা প্রেরণ করতে পারেন। ধারা 83-2, ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার বা পুলিশ কমিশনার ওই পরোয়ানা গ্রহণ করবেন এবং কার্যকরের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ধারা 84, এখতিয়ারের বাইরে পরোয়ানা কার্যকরী করার জন্য পরোয়ানা পুলিশ অফিসারের নিকট প্রেরণ। ধারা 84-1, যখন কোনো পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা আদালতের এখতিয়ারের সংশ্লিষ্ট এলাকার ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পরোয়ানার স্বাক্ষর নেবেন এবং অনুমোদন নেবেন। ধারা 84-1, ধারা 84-2, ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার পরোয়ানায় স্বাক্ষর করবেন এবং অনুমোদন দেবেন। ইহা ছাড়াও পুলিশ অফিসার পুলিশ দ্বারা সাহায্য করবেন। ধারা 84-3, পরোয়ানা কার্যকরী পুলিশ অফিসার যদি মনে করে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসারের অনুমোদন নিতে গেলে আসামি পালিয়ে যাবে, তাহলে অনুমোদন না নিয়ে গ্রেপ্তার কার্যকর করতে পারবেন। ধারা 84-3, ধারা 85, 20 মাইল দূরে গ্রেপ্তার করার পর পদ্ধতি। অর্থাৎ যদি কোনো আসামিকে গ্রেপ্তার করা হয় এবং দূরত্ব যদি 20 মাইল দূরে হয়, তখন যে পদ্ধতি অবলম্বন করা যায়। কোনো আসামিকে গ্রেপ্তার করার পর পরোয়ানা প্রদানকারী আদালত যদি 20 মাইল দূরে হয় এবং আসামির যদি জামিনের ব্যবস্থা না থাকে, তাহলে ওই এলাকার ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসারের নিকট হাজির করলে পরোয়ানা কার্যকরী হয়েছে বলে গণ্য হবে। ধারা 86, আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করার পর ম্যাজিস্ট্রেট যে পদ্ধতি অনুসরণ করবেন, আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করার পর তিনি পরোয়ানা প্রদানকারী আদালতে আসামিকে প্রেরণ করবেন। কিন্তু শর্ত থাকে যে যে অপরাধের জন্য আসামিকে গ্রেপ্তার করা হয়েছে সেই অপরাধ যদি জামিনযোগ্য হয় এবং আসামি যদি জামানত ও মুচলেকা সম্পাদনের মাধ্যমে মুচলেকা সম্পাদন করতে চায়, তাহলে আসামিকে ছেড়ে দেয়া যাবে। কিন্তু মুচলেকাটি পরোয়ানা প্রদানকারী আদালতে প্রেরণ করতে হবে। অর্থাৎ আসামি যদি জামানত দিয়ে মুচলেকা দিতে চায়, তাহলে সেই মুচলেকা গ্রহণ পূর্বক আসামিকে ছেড়ে দেওয়া যাবে। কিন্তু যে আদালত পরোয়ানা ইস্যু করেছে সেই আদালতে মুচলেকাটি ফেরত প্রদান করতে হবে। ধারা 86, ধারা 87, হুলিয়া ও হুলিয়া জারির পদ্ধতি। ধারা 87-1, হুলিয়া বলতে কি বোঝায়? আদালত কোনো পলাতক আসামিকে নির্দিষ্ট দিন তারিখ ও সময়ে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে কমপক্ষে 30 দিনের সময় নিয়ে যে লিখিত ঘোষণা প্রকাশ করেন তাকে হুলিয়া বা ঘোষণাপত্র বলে। তাহলে হুলিয়া বলতে কি বোঝায়? কমপক্ষে 30 দিনের সময় নিয়ে নির্দিষ্ট দিন তারিখ ও সময়ে আদালতে হাজির হওয়ার জন্য যে লিখিত ঘোষণা প্রকাশ করা হয়, যে লিখিত ঘোষণা প্রকাশ করা হয় তাকেই হুলিয়া বা ঘোষণাপত্র বলে। হুলিয়া বা ঘোষণাপত্র জারির পদ্ধতি 87-2, যার নামে হুলিয়া ইস্যু করা হয়েছে সেই ব্যক্তি যেখানে বসবাস করেন সেখানে প্রকাশ্য কোনো স্থানে প্রকাশ্যভাবে পাঠ করতে হবে। উক্ত ব্যক্তি যেখানে বসবাস করেন সেখানে 1 কপি লটকিয়ে দিতে হবে। আদালত ভবনের প্রকাশ্য কোনো স্থানে 1 কপি লটকিয়ে দিতে হবে। তাহলে হুলিয়া জারি পদ্ধতি তিনটি: 1, উক্ত ব্যক্তি বসবাসের স্থানে প্রকাশ্যভাবে পাঠ করতে হবে, প্রকাশ্য কোনো স্থানে লটকিয়ে দিতে হবে এবং আদালত ভবনের প্রকাশ্য কোনো স্থানে
কপি লটকিয়ে দিতে হবে। ধারা 87(2) হুলিয়া জারির পদ্ধতি। ধারা 87(3) হুলিয়া জারির প্রমাণ। হুলিয়া ইস্যু করা হয়েছে এ নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে তাহলে ধারা 87(3) হুলিয়া জারির প্রমাণ করা যাবে। হুলিয়া ইস্যুকারী আদালত যদি লিখিত বিবৃতি প্রদান করেন, নির্দিষ্ট দিন তারিখ ও সময়ে যথাযথভাবে হুলিয়া প্রকাশ করা হয়েছে, তাহলে এই লিখিত বিবৃতি হুলিয়া জারির প্রমাণ হিসেবে গণ্য হবে। অর্থাৎ যে আদালত হুলিয়া ইস্যু করেন সেই আদালত যদি লিখিতভাবে বিবৃতি প্রদান করেন যে নির্দিষ্ট দিন তারিখ ও সময়ে হুলিয়া যথাযথভাবে প্রকাশ করা হয়েছে, তাহলে এই লিখিত বিবৃতি হুলিয়া জারির প্রমাণ হিসেবে গণ্য হবে। তাহলে হুলিয়া জারি বলতে বোঝায় 30 দিনের সময় নিয়ে আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য, কমপক্ষে 30 দিন, 30 দিনের সময় নিয়ে আদালতে হাজির হওয়ার জন্য আসামিকে যে লিখিত ঘোষণাকেই হুলিয়া বা ঘোষণাপত্র বলে। আর হুলিয়া জারির পদ্ধতি তিনটি। যার নামে হুলিয়া ইস্যু করা হয়েছে তিনি যেখানে বসবাস করেন সেখানে প্রকাশ্য স্থানে প্রকাশ্যভাবে পাঠ করতে হবে। উক্ত বসবাসের স্থানে 1 কপি লটকিয়ে দিতে হবে। আদালত ভবনের প্রকাশ্য কোনো স্থানে 1 কপি লটকিয়ে দিতে হবে। আর হুলিয়া জারির প্রমাণ ধারা 87(3) যে আদালত হুলিয়া ইস্যু করেন সেই আদালত যদি লিখিত বিবৃতি প্রদান করেন, অর্থাৎ আদালতকে অবশ্যই লিখিতভাবে প্রদান করতে হবে, তাহলে এই লিখিত বিবৃতি হুলিয়া জারির প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে বা হুলিয়া জারি প্রমাণ হিসেবে গণ্য করা যাবে। ধারা 87(3) ধারা 1 হতে ধারা 87 পর্যন্ত কোন ধারার যদি সমস্যা থাকে বলতে পারেন। আমার কথা শোনা যায়? ধারা 1 হতে ধারা 87 যদি কোনো সমস্যা থাকে বলতে পারেন। আমার কথা শোনা যায় না? কোনো সমস্যা নাই? ধারা 87 থেকে একটা এমসিকিউ আসতে পারে, সবাই নোট করে রাখতে পারেন। আসামিকে আদালতে হাজির হতে বাধ্য করার জন্য কয়টি পদ্ধতি আছে? 1, তার উপর সমন জারি করে হাজির করা যায়। 2, গ্রেপ্তারি পরোয়ানা জারি করে হাজির করা যায়। 3, তার বিরুদ্ধে হুলিয়া জারি করে এবং সম্পত্তি ক্রয় করে। অনেকেই 4 প্রকার দেয়: একটা সমন জারি করে, একটা গ্রেপ্তারি পরোয়ানা, একটা হুলিয়া এবং সম্পত্তি ক্রয়। হুলিয়া এবং সম্পত্তি ক্রয় এই দুটি মিলে একটি হবে, একটি পদ্ধতি। সেই সাথে সমন জারি এবং গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু। তাহলে আসামিকে আদালতে হাজির করার জন্য 3টি পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি সমন, দ্বিতীয় পদ্ধতি গ্রেপ্তারি পরোয়ানা এবং তৃতীয় পদ্ধতি হুলিয়া জারি ও সম্পত্তি ক্রয়। এই 3 পদ্ধতি অবলম্বন করে আসামিকে
আদালতে হাজির করা যায়। আরো একটু বিষয় নোট করেন। ওয়ারেন্ট এবং হুলিয়া একই সঙ্গে ইস্যু করা যায় না বা জারি করা যায় না। সমন জারি যখন ব্যর্থ হয় তখন গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়, এবং গ্রেপ্তারি পরোয়ানা যখন ইস্যু করা হয়, সেই গ্রেপ্তারি পরোয়ানা যখন আবার ব্যর্থ হয় তখন হুলিয়া জারি করা হয়। তাহলে সর্বপ্রথম সমন ইস্যু করা হয়, সমন যখন ব্যর্থ হয় তারপর গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়। গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার পর গ্রেপ্তারি পরোয়ানাও যদি ব্যর্থ হয় তারপর হুলিয়া ইস্যু করা হয়। ওয়ারেন্ট এবং হুলিয়া একসাথে ইস্যু করা যায় না এবং একসাথে জারি করাও যায় না। হুলিয়া অবশ্যই লিখিত হতে হবে। হুলিয়া অবশ্যই লিখিত হতে হবে এবং কমপক্ষে 30 দিনের সময় নিয়ে ইস্যু করতে হবে।